আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে শুরু করব পদার্থ দিয়ে। পদার্থ কাকে বলে? যার ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগ করে, বাধা প্রদান করে, তাই না? তাকে কি বলা হয়? পদার্থ বলে। তাহলে পদার্থ বলতে এমন কিছু বোঝায় যার ভর আছে, আয়তন আছে, স্থান দখল করে এবং বল প্রয়োগ করলে কিছু না কিছু পরিমাণ বাধা সৃষ্টি করে থাকে পদার্থ বলে। কোনো পদার্থ মূলত তাপমাত্রা এবং চাপের উপর নির্ভর করে তিনটি ভৌত অবস্থায় থাকে। তো পদার্থ আমরা বলবো পদার্থ দুই প্রকার। এক, পদার্থ গঠনের উপর ভিত্তি করে পদার্থ দুই প্রকার, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। আর অবস্থার উপর ভিত্তি করে পদার্থ হচ্ছে তিন প্রকার, কঠিন, তরল, গ্যাসীয়। ঠিক আছে? তাহলে পদার্থ কত প্রকার এটা এমনিতেই বলা যাবে না। পদার্থ কত প্রকার সেটা নির্ভর করবে অবস্থা ভেদে নাকি গঠনের উপর। তাহলে গঠনের উপর পদার্থ হচ্ছে দুই প্রকার আর অবস্থা ভেদে পদার্থ হচ্ছে তিন প্রকার। তো এখানে কিছু আলোচনা করে দেওয়া আছে যে কঠিন পদার্থ কাকে বলে, তরল পদার্থ কাকে বলে, গ্যাসীয় পদার্থ কাকে বলে। তো এটা তো অলরেডি তোমরা জানো, কঠিন পদার্থ কি, এর বৈশিষ্ট্য আছে, দেখবে একটু। হ্যাঁ, তরল পদার্থ কি, এর বৈশিষ্ট্য কি, বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য। তবে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আমি বলবো যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। আকার, কঠিন পদার্থ। হ্যাঁ, আর দুই নম্বর হচ্ছে তরল পদার্থ, তিন নম্বর হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। দেখো, অবস্থা ভেদে পদার্থ হচ্ছে তিন প্রকার, কঠিন, তরল, গ্যাসীয়। তো কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য তোমাদের মুখস্থ করতে হবে, বই থেকে পড়বা। এখন দেখো, কঠিন পদার্থের একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের নির্দিষ্ট কি আছে? আকার। আর কি আছে? নির্দিষ্ট আয়তন। আর তরল পদার্থের নির্দিষ্ট আকার কিন্তু নাই। হ্যাঁ, নির্দিষ্ট আকার নাই কিন্তু আয়তন আছে। আর গ্যাসীয় পদার্থের আকারও নেই, আয়তনও নেই। এই কারণটা আমি তোমাদের এখন ব্যাখ্যা করব যে কেন আকার আছে আকার নেই, এই কারণটা ব্যাখ্যা করব। এটাও নেই, এটাও নেই। আচ্ছা, তাহলে দেখো, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে এবং আয়তন আছে। আয়তন মানে হচ্ছে যে পদার্থটা জায়গা দখল করে সেটাই কি? তার আয়তন। বুঝতে পারছো? যে পদার্থটা যতটুকু জায়গা দখল করে থাকবে সেই পদার্থের আয়তন ততটুকু। আচ্ছা, তাহলে এই কঠিন পদার্থ যেমন এই কলমটা, এই কলমটা কি জায়গা দখল করছে না? এই ঘরের ভিতরে একটা নির্দিষ্ট অংশকে দখল করেছে না? তাহলে এটা কি আছে? নির্দিষ্ট আয়তন আছে, জায়গা দখল করেছে। আকার আছে কিনা? রং দেখতে পাচ্ছি আমরা, সাদা এবং কালো আছে না? সাদা কালো মিক্সড করা আছে রং, রংটাই তো আকার। তাহলে কঠিন পদার্থ আমরা দেখলাম প্র্যাকটিক্যালি এই যে জায়গা দখল করে এবং এর কি আছে? আকার আছে। এবার দেখি আমরা তরল পদার্থ। তরল পদার্থের আয়তন আছে। যেমন দেখো, এক গ্লাস পানি বা একটা বোতলের ভিতরে যদি অল্প পানি রাখি তাহলে অল্প জায়গা দখল করবে কি? ঠিক আছে? তাহলে তরল পদার্থ, এই যে দেখো এই বোতলটাতে কি পুরো বোতলটা কি দখল করে আছে না এইটুকু দখল করে আছে? তাহলে পানিটা একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে আছে, নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে আছে। তাহলে এর আয়তন আছে এবং নির্দিষ্ট, আয়তন আছে এবং নির্দিষ্ট। এবার আকার দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রায় সবুজ বা কি নীল বলতে পারি আমরা, তাই না? গ্রিন। তো এই যে রং দেখতে পাচ্ছি, আসলে এটা কিন্তু পানির রং না, এটা কি বোতলের রংটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক না? তাহলে এখানে আমরা বলতে পারবো কি যে তরল পদার্থের কি নেই? আকার নেই। কি আছে? আয়তন আছে। এখন মনে প্রশ্ন হচ্ছে যে কেন আকার নেই তরল পদার্থের? তরল পদার্থের কেন আকার নেই? আচ্ছা, প্র্যাকটিক্যালি বুঝবো একদম। হ্যাঁ, দেখো, এই তরলটাকে যদি আমরা একটু ফ্রিজে দিয়ে জমাই ফেলি তাহলে বরফ হয়ে যাবে না? বরফের রং কি? সাদা। তাহলে বরফ হলে কিন্তু তোমরা বলছো যে সাদা, কিন্তু যখন ওটা আবার তরলে রূপান্তরিত হচ্ছে তখন কিন্তু আমরা বলতে পারছি না যে কি রং। ওইটাকে আমরা যে গ্লাসে রাখবো সেই গ্লাসের যে রং হবে সেই রংটাই ধারণ করছে। কি ক্লিয়ার তো? এখন দেখো, যে পানির অণুগুলো যখন একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ হয়ে যাচ্ছে, বরফে পরিণত হচ্ছে, তখন এটা রং কি? সাদা। তখন কি এটা তরল পদার্থ না কঠিন পদার্থ? কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকারও আছে, বরফের আকার সাদা। ক্লিয়ার? এখন এই বরফটাই গলে তরলে পরিণত হলে এর আয়তন থাকতেছে কিন্তু আকার থাকতেছে না। কারণটা কি তাহলে? কারণটা হচ্ছে এর অণুগুলো চলাচল করে একটা নির্দিষ্ট জায়গায় আটকে থাকে না। যদি একটা নির্দিষ্ট জায়গায় এটা স্থির অবস্থায় থাকতো তাহলে এদের আকার থাকতো। যেহেতু নির্দিষ্ট অবস্থানে থাকছে না, অণুগুলো চলাচল করছে, তাহলে এর আকার থাকবে না। তাহলে এক কথায় বোঝা গেল, যে পদার্থের অণুগুলো চলাচল করবে তাদের কোনো আকার থাকবে না। ক্লিয়ার? তাহলে গ্যাসীয় পদার্থের অণুগুলো কি চলাচল করে না এক জায়গা থেকে যায়?
চলাচল করছে, তাহলে কি আকার থাকবে না? উত্তর পেয়ে গেছো। তাহলে গ্যাসীয় পদার্থের আকার থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে এতদিন কিন্তু জানতাম যে তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, কিন্তু কেন নেই এটা জানতাম না। এখন কি ক্লিয়ার হয়েছে কেন নেই? কারণ গ্যাসের অণুগুলো কি করে? চলাচল করে। আচ্ছা, এবার আয়তনের কথাই বলি। এই কলমটার যে অণুগুলো আছে, এই অণুগুলো পরস্পরের সাথে একদম ঘনিষ্ঠভাবে কি লেগে আছে না? ফাঁকা জায়গা রেখেছে নাকি মাঝখানে? রাখেনি। তাহলে এটার আয়তনটা কি নির্দিষ্ট? আচ্ছা, এবং জায়গা দখল করেছে। ওকে, জায়গা দখল করা মানেই আয়তন আছে, এবং কতটুকু জায়গা দখল করে আছে এটা যদি বলতে পারি তাহলে সেটাকে আমরা বলবো আয়তন নির্দিষ্ট। আচ্ছা, এখন দেখো এই বোতলের ভিতরে যে পানিটা আছে, হ্যাঁ, তাহলে এই পানিটার অণুগুলোর ভিতরে কি ফাঁকা আছে নাকি? একদম পরস্পরের সাথে লেগে আছে না ঘনিষ্ঠভাবে? আচ্ছা, তাহলে ঘনিষ্ঠভাবে যেহেতু লেগে আছে অণুগুলো, এরা জায়গা দখল করেছে এবং ফাঁকা জায়গা রাখেনি, তাই আয়তনটাও কি নির্দিষ্ট। এবার দেখো যে এই রুমের ভিতরে যে গ্যাস রয়েছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অন্যান্য গ্যাসগুলো যেগুলো রয়েছে, এই গ্যাসের অণুগুলো পরস্পরের সাথে কি পানির মতো লেগে আছে? না, ফাঁকা আছে, বিভিন্ন জায়গায় চলাচল করছে ছুটে। তাহলে এই বোতলের ভিতরে যদি আমরা গ্যাস রাখি, অল্প পরিমাণ গ্যাস রাখি, তাহলে ওই গ্যাসের অণুগুলো পুরো বোতলে ছড়িয়ে পড়বে, আর বেশি রাখলেও পুরো বোতলের ভিতরে ছড়িয়ে পড়বে। তার মানে গ্যাস যতটুকুই হোক না কেন ছড়িয়ে পড়বে পুরো জায়গা জুড়ে। তার মানে গ্যাসের আয়তন আছে। কি আছে? আয়তন। কি বলছিলাম যে জায়গা দখল করলেই আয়তন আছে, জায়গা দখল করলেই আয়তন আছে। এখন কতটুকু জায়গা দখল করছে এটা যদি স্পষ্টভাবে বলা যায় তাহলে আয়তন নির্দিষ্ট, আর কতটুকু জায়গা দখল করছে এটা যদি নির্দিষ্ট করে বলা না যায় তাহলে আয়তন নির্দিষ্ট নয়। ক্লিয়ার? জায়গা দখল করলেই আয়তন আছে, আর কতটুকু জায়গা দখল করে আছে এটা বলতে পারলে নির্দিষ্ট, না বলতে পারলে অনির্দিষ্ট। তাহলে এই গ্যাসে বোতলের ভিতরে কতটুকু পানি আছে আমরা বলতে পারছি এতটুকু জায়গায় রয়েছে, তাহলে আয়তন নির্দিষ্ট। তাহলে এই কলমটা কতটুকু জায়গা দখল করবে এটা আমরা বলতে পারবো, এটা নির্দিষ্ট। এই বোতলের ভিতরে যদি আমরা গ্যাস রাখি তাহলে আমরা বলতে পারবো না যে এই বোতলের অল্প অংশ জুড়ে রয়েছে, পুরো বোতল জুড়ে থাকবে, তাই না? তাহলে আয়তন আছে কিন্তু আয়তনটা কি অনির্দিষ্ট। তাহলে বুঝবা যে যেখানে অণুগুলো পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে লেগে থাকবে সেখানে আয়তন নির্দিষ্ট হবে, আর যদি জায়গা ফাঁকা রাখে তাহলে আয়তন অনির্দিষ্ট হবে। কি ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য মধ্যে এটা ছিল ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। আরো অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো বই থেকে পড়ে নিবা। আরেকটু বলবো যে তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন কি করে ঘটে। তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন কি করে ঘটে? তো অবস্থাভেদে পদার্থ আমরা পড়লাম কঠিন, তরল এবং গ্যাসীয়। এবং তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়, এবং তরল পদার্থটা বাষ্পে রূপান্তরিত হয়। বাষ্পকে ঠান্ডা করলে তরল, তরলকে ঠান্ডা করলে কঠিন। কিভাবে হয় দেখো, যখন একটা কঠিন পদার্থতে আমরা তাপ প্রয়োগ করি তখন এই কঠিন পদার্থের অণুগুলো তাপটাকে শোষণ করতে থাকে। কি ঠিক আছে? শোষণ করে একটা পর্যায়ে এদের মধ্যে কম্পন সৃষ্টি হয়, কাঁপাকাঁপি সৃষ্টি হয়। যখন কম্পন সৃষ্টি হয় তখন একটা অণু থেকে আরেকটা অণু পরস্পর থেকে আলাদা হতে শুরু করে, পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে পরস্পর থেকে যখন বিচ্ছিন্ন হতে শুরু করবে তখন চলে যাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, তখন চলাচল শুরু করবে, গড়িয়ে যাওয়া শুরু করবে। যখন এরা কাঁপতে কাঁপতে পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে এবং গড়িয়ে যাবে, পরস্পরের সাথে গায়ে গায়ে লেগে থাকবে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থাকবে না, চলাচল করতে পারবে, তখন এই অবস্থাটাকে বলে আমরা তরল অবস্থা। বুঝতে পেরেছো? তাহলে কঠিন পদার্থের অণুগুলো পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে আটকে ছিল একটা নির্দিষ্ট জায়গায়। যখন তাপ প্রয়োগ করা হলো এদের মধ্যে গতিশক্তি বৃদ্ধি পাবে অণুগুলোর মধ্যে, আর অণুগুলো পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে লেগে না থেকে কাছাকাছি থাকবে কিন্তু স্থান পরিবর্তন করতে পারবে, চলাচল করতে পারবে। যদি অণুগুলো চলাচল করে তখন সেই অবস্থা সৃষ্টি হবে, সেটা নাম হচ্ছে তরল অবস্থা। আচ্ছা, যদি আরো আমরা তাপ প্রয়োগ করতে থাকি তাহলে এই অণুগুলোর মধ্যে গতিশক্তি আরো বেশি বৃদ্ধি পাবে এবং পরস্পর থেকে অনেক দূরে সরে যাবে এবং মাঝখানে ফাঁকা জায়গার সৃষ্টি করবে। যখন মাঝখানে ফাঁকা জায়গা সৃষ্টি করবে, অনেক দূরে সরে যাবে, তখন এই অবস্থাটাকে বলছি আমরা গ্যাসীয় অবস্থা। কি ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে অনুরূপভাবে যদি আমরা আবার তাপ কি করে দিই, সরিয়ে ফেলি, অপসারণ করি, তাহলে অনেক দূরে দূরে অণুগুলো ছিল সেটা আবার কাছাকাছি চলে আসবে, ঘনিষ্ঠভাবে থাকবে, চলাচল করবে, তখন তরল অবস্থা। আরো যদি কাছাকাছি চলে আসে, একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড হয়ে যায়, নড়াচড়া করতে পারবে না, তখন সেটা হবে কঠিন পদার্থ। ক্লিয়ার তো? ওকে, তাহলে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ এর পার্থক্য, বৈশিষ্ট্য এগুলো পড়ে নিবা। এবার প্রসারণশীলতা, তারপর সংকোচনশীলতা, গ্যাসের চাপ, ব্যাপন ক্ষমতা, তো আমরা এই অধ্যায়ে মিলছে না? আচ্ছা, সমস্যা নাই, আমি তো এখানে বৈশিষ্ট্য মুখস্থ করছি, বুঝে নিবা। দেখো
তো আমরা পদার্থের কয়টা অবস্থা বললাম? তিনটা, কঠিন, তরল এবং গ্যাসীয়। তবে আমাদের এই যে পার্ট আলোচনা কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফার্স্ট অধ্যায়, তো এখানে কিন্তু আমাদের আলোচনা ম্যাক্সিমাম গ্যাস নিয়ে, হ্যাঁ এখানে গ্যাস নিয়ে আলোচনা করব। তো এই গ্যাসের ক্ষেত্রে দেখো আয়তন আছে, কিন্তু আয়তনটা কি নেই? নির্দিষ্ট নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের সমস্ত আয়তন দখল করে নেয়, সমস্ত জায়গা দখল করে নেয়। কি ঠিক আছে? তো তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে গ্যাসের সংকোচনশীলতা এবং প্রসারণশীলতা অনেক বেশি, কঠিন তরলের তুলনায় বেশি। প্রসারণ মানে কি? ছড়িয়ে পড়া, তাই না? আর সংকোচন মানে কি? কাছাকাছি চলে আসা, সংকুচিত হওয়া। আচ্ছা, তাহলে গ্যাসের কি কি ক্ষমতা রয়েছে? গ্যাসের প্রসারণশীলতা রয়েছে, সংকোচনশীলতা রয়েছে, এবং গ্যাসের উপর চাপের প্রভাব থাকবে। কিসের প্রভাব থাকবে? চাপের প্রভাব। আচ্ছা, চাপের প্রভাবে আয়তন পরিবর্তিত হয়। আচ্ছা, তাহলে এখন আমরা পড়াশোনা করবো এখানে বয়েলের সূত্র আর চার্লসের সূত্র। বয়েলের সূত্রটা কি দেখো, বই থেকে একটু রেডি করবা। বয়েলের জন্মসাল, মৃত্যুসাল, কত সালে সূত্রটা আবিষ্কার করেছে, এগুলো একটু পড়বা। হ্যাঁ, এখন দেখো বয়েলের সূত্রটা কি বলছে। বয়েল মনে রাখবা, বয়েল মানে কি বলেন না আমরা যে এই পানিটা বয়েল করে নিয়ে আসো, বয়েল মানে গরম করা, তাপমাত্রার সাথে রিলেটেড, তাই না? তাহলে যখন আমরা বয়েলের সূত্র আলোচনা করছি, তখন তাপমাত্রাটাকে স্থির রাখতে হবে। কাকে স্থির রাখতে হবে? তাপমাত্রাকে। বয়েল মানে তাপমাত্রা, তাপমাত্রা স্থির। যখন আমরা চার্লসের সূত্র বলবো, চাপের সূত্র, তখন আমরা চাপকে স্থির রাখবো। কাকে? চাপকে স্থির রাখবো। যন্ত্রটা বন্ধ করে দাও। দেখো, তাহলে দেখো খুব ইম্পর্টেন্ট বিষয় এগুলো, বুঝলেই সবগুলো হবে ইনশাআল্লাহ। বয়েলের সূত্র, বয়েল মানে তাপমাত্রা, তাপমাত্রা স্থির। আচ্ছা, তার আগে বলি এখানে এই যে চাপ, তাপমাত্রা, আয়তন, এগুলো হচ্ছে চলরাশি। এগুলো চলরাশি, কারণ এগুলো পরিবর্তন হবে। চাপ পরিবর্তন হবে, আয়তন পরিবর্তন হবে, ঠিক আছে, তাপমাত্রা পরিবর্তন হবে। তাহলে একটা সাপেক্ষে আরেকটা পরিবর্তন হবে, তখন এটার উপর ভিত্তি করে বিভিন্ন সূত্র নাম দেওয়া হয়েছে। যেমন বয়েলের সূত্র, তাহলে বয়েলের সূত্র মানে কি? বয়েল মানে তাপমাত্রা, তাপমাত্রা কনস্ট্যান্ট, বা তাহলে তাপমাত্রাকে স্থির রেখে চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্ক, এটা হচ্ছে বয়েলের সূত্র। তাহলে এটা সম্পর্কটা কিরকম? এটা সম্পর্কে বলা হয়েছে, বয়েলের সূত্রের বিপরীতে কি বলছে দেখো, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়। বিপরীত অনুপাত বলতে বোঝানো হচ্ছে চাপ বাড়িয়ে দিলে আয়তন কমে যাবে, চাপ কমিয়ে দিলে আয়তন বেড়ে যাবে। তার মানে আয়তন ভি এর সম্পর্ক চাপের সাথে কি? ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে বয়েলের সূত্রের বিবৃতি, ঠিক আছে? তাহলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পাবে, চাপ হ্রাস করলে আয়তন বৃদ্ধি পাবে। পারবো না লিখতে হবে? ওকে, এবার দেখো ভি সমানুপাতিক 1/p। তাহলে যদি আমরা সমানুপাতিক চিহ্নটাকে সমান চিহ্নে রূপান্তরিত করি, তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে। তাহলে k * 1/p, এখানে k টাকে বলছি আমরা সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারবো pv = কি? k লিখতে পারবো। pv = কি? k মানে কি? ধ্রুবক, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি যে p এর মান যদি p1 হয়, তাহলে আয়তনের মান v1 হবে। আচ্ছা, যদি p1 পরিবর্তন করে p2 করা হয়, তাহলে আয়তনটাও পরিবর্তিত হয়ে v2 হবে। কিন্তু এর গুণফল এবং এর গুণফল সব সময় ওই k এর মানের সমান হবে, মানে ধ্রুবক। তাহলে একটা গ্যাস নিয়ে যদি আমরা এই কাজটা করি, ওই গ্যাসের উপর চাপ পরিবর্তন করি এবং পরিবর্তিত আয়তন গুণ করি, তাহলে গুণফলটা সবসময় কি হবে? ধ্রুবক। আমরা লিখতে পারবো p1 v1 সমান p2 v2 সমান p3 v3 সমান pn vn সমান কনস্ট্যান্ট। তাহলে এখানে p1 p2 p3 দ্বারা কি বোঝানো হচ্ছে? চাপের পরিবর্তন। v1 v2 v3 দ্বারা কি বোঝানো হচ্ছে? আয়তনের পরিবর্তন। ঠিক তুমি যত গুণ চাপ বাড়িয়ে দিবা, তত গুণ আয়তন কমে যাবে। আর এই সূত্রটার যদি ব্যাখ্যাটা তুমি বুঝতে পারো এবং প্র্যাকটিক্যালি এটা চিন্তা করতে পারো, তাহলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর দেখে দেখে করতে পারবা। অ্যাডমিশন এগুলো কাজে লাগবে। যেমন এখানে এই সূত্রটা কি বলছে যে চাপ এবং আয়তনের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। চাপ যত গুণ বাড়ানো হবে, আয়তন তত গুণ কমে যাবে। তাহলে এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে দেখো আমি বললাম যে একটা গ্যাসের চাপ রয়েছে 5 অ্যাটমসফিয়ার। একটা গ্যাসের উপর চাপ রয়েছে 5 অ্যাটমসফিয়ার, আর এই চাপে ওই গ্যাসটা আয়তন দখল করে আছে 10 লিটার, 10 লিটার আয়তন।
তো এখন যদি এই গ্যাসের চাপ আমরা আরো দ্বিগুণ করে দিই 10 অ্যাটমসফিয়ার করি তাহলে আয়তন কি হবে অর্ধেক হয়ে যাবে কত হবে 5 লিটার তাহলে কি অঙ্ক করার দরকার আছে পারবো না দেখে করতে আচ্ছা আবার বলা হলো দেখো যে চাপ আছে 5 অ্যাটমসফিয়ার যদি চাপ অ্যাটমসফিয়ার নিয়ে আসি মানে চাপ কমিয়ে আমরা কি করলাম একে নিয়ে আসলাম কত গুণ কমিয়েছি 5 গুণ তাহলে আয়তন কত গুণ বেড়ে যাবে 5 গুণ 50 লিটার হয়ে যাবে কি বুঝতে পারছো এবার বুঝতে করতে পারবো না এক কথায় চাপ যত গুণ কমিয়ে দিবা আয়তন তত গুণ বেড়ে যাবে এখানে গুণের হিসাব আসবে যোগের এবং বিয়োগের হিসাব না এমনটা আবার করব না যে 5 থেকে কত হয়েছে 1 তাহলে 4 হলো তাহলে এখানে 4 বারে 14 লিটার এমনটা না গুণ গুণ বিপরীত অনুপাতে পরিবর্তিত হয় ঠিক আছে যত গুণ কমানো হবে তত গুণ ওইদিকে বৃদ্ধি পাবে তাহলে এটাকে তুমি 5 দিয়ে দেখো 5 দিয়ে ভাগ করলে 1 হয় তাহলে 5 দিয়ে গুণ করতে হবে কি বুঝতে পারছো আবার দেখো যদি চাপকে আমরা দেখো এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি 10 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 50 অ্যাটমসফিয়ার তাহলে চাপকে আমরা কত গুণ করেছি 10 গুণ তাহলে আয়তন 10 দিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে কি হবে 1 লিটার কি বুঝতে পারছো তাহলে এটা অঙ্ক করলে তো আমরা পারবোই তাছাড়া এই যে সহজ সহজ হিসাবগুলো ছোট ছোট যেগুলো আসবে দশমিক দিয়ে আসবে না ভগ্নাংশ আসবে না মুখে কিন্তু করে ফেলতে পারবো এগুলো কিন্তু খাতা কলমে করার কোনো প্রয়োজন হয় না আচ্ছা তাহলে এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা অঙ্কগুলো করেছি মুখেই আর এই সূত্রটি দিয়ে বইয়ে যদি অঙ্ক আসে আমরা কি করব দেখা যাচ্ছে একটি গ্যাসের চাপ হচ্ছে 2 অ্যাটমসফিয়ার আয়তন হচ্ছে 10 লিটার যদি চাপকে 5 অ্যাটমসফিয়ার করা হয় তাহলে তার আয়তন কত হবে প্রশ্ন বুঝতে পেরেছো প্রশ্নটা কি বলছে যে চাপ আছে 2 অ্যাটমসফিয়ার তখন আয়তন ছিল কত 10 লিটার যদি চাপকে 5 অ্যাটমসফিয়ার করা হয় তাহলে তার আয়তন কত হবে তাহলে এই অঙ্কটা করার পর তুমি কি লিখবা যে এটা কি P1 এর মান এটা কি V1 এর মান এটা কি P2 এর মান তাহলে V2 ওয়াট তাহলে তুমি সূত্র কি জানো সূত্র জানো P1 V1 সমান P2 V2 কি বের করতে হবে V2 P1 V1 ভাগ কত P2 তাহলে বের করো P1 কত 2 অ্যাটমসফিয়ার V1 কত 10 লিটার ওদিকে কত 5 তাহলে কত হলো 5 দিয়ে 10 4 লিটার পারবা না এই লিটার অঙ্ক সব করতে পারবা তো আচ্ছা তাছাড়া বয়েল এবং চার্লসের সূত্রের অঙ্কগুলো আমরা মুখে হিসাব করতে পারবো দেখো এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই যখন আমাদের অ্যাডমিশন টেস্টে অঙ্কগুলো আসবে তখন আমরা কিভাবে করে সলভ করব দেখো 2 অ্যাটমসফিয়ার চাপে 10 লিটার আয়তন 5 অ্যাটমসফিয়ার চাপে কত আয়তন তাহলে পাশাপাশি দুটো গুণ করো আর দূরেরটা দিয়ে ভাগ করো তাহলে 2 গুণন 10 ভাগ কত 5 উত্তর কি 4 লিটার হয়েছে ওকে প্রশ্ন আবার দেখো এখানে আয়তন হচ্ছে 4 লিটার 2 অ্যাটমসফিয়ার চাপে গ্যাসের আয়তন 10 লিটার কত চাপ প্রয়োগ করলে আয়তন 4 লিটার হবে কি চাওয়া হয়েছে এবার চাপ তাহলে পাশাপাশি দুটো গুণ করো দূরেরটা দিয়ে ভাগ করো দূরে কি আছে 4 তাহলে 2 দিয়ে 4 2 5 10 5 অ্যাটমসফিয়ার বুঝাতে পারছি তাহলে এই বয়েল চার্লসের সূত্রে যখন তোমরা অ্যাডমিশন টেস্ট অঙ্কগুলো করবা তখন কি করবা পাশাপাশি দুটো গুণ দূরেরটা দিয়ে ভাগ শুধু বয়েলের সূত্রে মনে রাখতে হবে একটা উদাহরণ কি বলছে 1 অ্যাটমসফিয়ার চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 100 ঘন সেন্টিমিটার হয় একই তাপমাত্রা ও চাপে পরিবর্তন করলে উক্ত গ্যাসের আয়তন 50 ঘন সেন্টিমিটার হয় কি পরিমাণ চাপ বৃদ্ধি করা হয়েছিল একই তাপমাত্রায় গ্যাসের চাপ পরিবর্তন করলে উক্ত গ্যাসের আয়তন 50 ঘন সেন্টিমিটার হয় কি পরিমাণ চাপ বৃদ্ধি করা হয়েছিল কি চেয়েছে চাপের পরিমাণ না আচ্ছা দেখো এখানে চাপ P1 কত ছিল 1 অ্যাটমসফিয়ার আর এখানে আয়তন V1 সমান কত ছিল 100 ঘন সেন্টিমিটার পরে বলছে আয়তন V2 কত হয়ে গিয়েছিল 50 ঘন সেন্টিমিটার আর বলছে চাপ P2 ইকুয়াল টু হোয়াট এই তো প্রশ্ন তাহলে এখন দেখো এই প্রশ্নটা আমরা কি করব আমরা কি জানি P1 V1 ইকুয়াল টু P2 V2 তাহলে P2 বের করবা P2 ইকুয়াল টু কি P1 V1 বাই V2 তাহলে বসাও P1 কত ছিল 1 V1 কত 100 V2 কত 50 কত হলো 2 অ্যাটমসফিয়ার তাহলে আগে চাপ ছিল কত 1 এখন কত 2 তাহলে বৃদ্ধি কতটুকু হয়েছে 2 - 1 = 1 অ্যাটমসফিয়ার চাপ বৃদ্ধি করা হয়েছে কি ক্লিয়ার বুঝছো আচ্ছা কি দরকার এত সব পড়ার কোনো দরকারই নাই তুমি প্র্যাকটিক্যালি বুঝো চাপ কত ছিল 1 তখন আয়তন কত ছিল 100 এই যে যখন চাপ ছিল 1 তখন আয়তন কত ছিল 100 এবার আয়তন কত হয়েছে 50 তাহলে এটা কত হবে বিপরীত সম্পর্ক কিন্তু তাহলে দেখো এই যে 100 কে যদি আমরা ভাগ করি 2 দ্বারা তাহলে কত পাচ্ছি 50 তাহলে একে 2 কি করতে হবে গুণ তাহলে কত হবে আর এমনিতে তুমি জেনারেল সেন্স দিয়ে চিন্তা করো
যে 100 আয়তন ছিল, চাপ যত ছিল, এবার যদি আমরা আয়তনটাকে কমিয়ে অর্ধেক করি তাহলে চাপ কি দ্বিগুণ প্রেসার ক্রিয়েট করতে হবে না? তাহলে দ্বিগুণ প্রেসার ক্রিয়েট করছি, তাহলে ছিল 1 অ্যাটমসফিয়ার, এখন করতে হবে 2 অ্যাটমসফিয়ার, তাহলে বাড়তি কতটুকু দিতে হবে? 1 অ্যাটমসফিয়ার। কি ক্লিয়ার? ইনশাআল্লাহ। তাহলে বয়েলস চার্জের সূত্র, বয়েলস রিলেটেড যতগুলো অঙ্ক থাকবে পারবো ইনশাআল্লাহ পিভি দিয়ে। ওকে, এবার দেখো চার্লসের সূত্র। তাহলে চার্লস এর জন্ম তারিখ, মৃত্যু তারিখ, কত সালে সূত্র আবিষ্কার করেছে বই দেখে মুখস্থ করে নাও। দেখো চার্লসের সূত্রটা কি? প্রথমে বলেছিলাম যে বয়েল মানে কি তাপমাত্রা, তখন তাপমাত্রা স্থির থাকবে, আর চার্লস মানে চাপের সাথে রিলেটেড, চাপ স্থির থাকবে। ঠিক আছে, তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের প্রতি চাপ, স্থির চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তোমরা ভালো করে বুঝি এই কথাটা। দেখো চার্লসের সূত্র কি বলছে? চাপ স্থির। চার্লসের সূত্রে চাপ স্থির। বয়েলের সূত্রে কি স্থির? তাপমাত্রা স্থির। মনে রাখো, বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির আর চার্লসের সূত্রে চাপ স্থির। আমি প্রথমেই লিখেছিলাম তোমাদের, কি লিখেছিলাম? চাপ লিখছিলাম, তারপরে আয়তন, তারপরে কি লিখছিলাম? তাপমাত্রা। এই তিনটা চলরাশি, তাই না? এই তিনটা চলরাশি, তিনটাই রিলেটেড। তাহলে যখন আমরা এই চাপকে স্থির ধরবো তাহলে আয়তন এবং তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক থাকবে, ভি এবং টি এর মধ্যে সম্পর্ক। কি বুঝতে পারছো? আচ্ছা, যখন আমরা তাপমাত্রাকে স্থির রাখছিলাম তখন চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক পেয়েছিলাম। চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক ছিল ভি সমানুপাতিক 1/p, এরকম ছিল। তাহলে এবার আমাদের চাপ কিন্তু স্থির থাকবে। চাপ যদি স্থির থাকে তাহলে আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি হবে? ভি সমানুপাতিক টি। এটা আমাদের প্রমাণ করতে হবে, ভি সমানুপাতিক টি। বুঝতে পারতেছি? আচ্ছা, তাহলে যদি আমরা বয়েলের সূত্র মতো এটা ব্যাখ্যা করি তাহলে এটা হচ্ছে ভি সমানুপাতিক টি, তাপমাত্রা এর সাথে ভি এর সম্পর্ক কি? সমানুপাতিক। এখানে সূত্রটা বিবৃতিটা হয়েছে এরকম, দেখো, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য এর আদি আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে আয়তন ছিল এই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। আমরা পড়ছি চার্লসের সূত্র। চাপ কি থাকবে? স্থির। স্থির। চাপ যদি স্থির থাকে তাহলে সম্পর্কটা হবে তাপমাত্রা এবং আয়তনের। তাপমাত্রা এবং আয়তন। আচ্ছা, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে আছে, তখন আয়তন ভি নট আছে। ঠিক আছে, এবার যদি তাপমাত্রা আমরা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই অথবা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে দিই তাহলে আয়তন বৃদ্ধি পাবে বা আয়তন হ্রাস পাবে। কতটুকু? যতটুকু ছিল তাকে 273 দিয়ে ভাগ করলে যতটুকু হয় ততটুকু বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। তাহলে কি বলছে? স্থির চাপে নির্দিষ্ট ভরের, সূত্রটা বিবৃতি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। আমরা ধরে নিচ্ছি, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ছিল কত? ভি নট। এখন যদি এখান থেকে 1 ডিগ্রি বাড়িয়ে দেওয়া হয়, 0 থেকে 1 হয়ে যায়, তাহলে আয়তন বৃদ্ধি পাবে যতটুকু ছিল কতটুকু? ভি নট, তাকে 273 দিয়ে ভাগ করলে এতটুকু বৃদ্ধি পাবে। তাহলে আগে ছিল ভি নট, তার সাথে যোগ হবে এতটুকু। আর যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে দেই তাহলে আগে ছিল ভি নট, তার থেকে এতটুকু বিয়োগ হবে। সবার কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল তার 273 ভাগ এর 1 ভাগ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। আচ্ছা, এখন আমরা এখানে লিখব যদি আমরা টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কতটুকু বৃদ্ধি পেত? দেখো 0 তে ছিল এত, 1 ডিগ্রি বৃদ্ধি করলে এতটুকু বৃদ্ধি পায়। তাহলে টি ডিগ্রির জন্য বৃদ্ধি পাবে ভি নট টি বাই কত? 273। বুঝতে পারছি? তাহলে এতটুকু কি হবে? বৃদ্ধি পাবে। ছিল কত? ভি নট, তাহলে বৃদ্ধি পাবে কত? ভি নট টি বাই কত? 273। বুঝছি? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন যদি ভি নট হয় তাহলে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন আমরা ভিটি বলতে পারি। তাহলে ভিটি সমান ভি নট প্লাস ভি নট টি বাই 273। ক্লিয়ার? এই পর্যন্ত ইনশাআল্লাহ। দেখো তাহলে এবার ভি নট যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি লিখতে পারো? 1 প্লাস টি বাই 273, এরকম লিখতে পারি না? আচ্ছা, এখন দেখো
ভিটি সমান সমান ভি নট ইনটু লসাগু নিচ্ছি 200 কত 73 উপরে হবে টি প্লাস কত 273 ঠিক আছে তো আচ্ছা ভিটি ইকুয়াল টু ভি নট এখন দেখো টি মানে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস টি মানে কি টি ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস 1 ডিগ্রি সেলসিয়াস টি ডিগ্রি সেলসিয়াস আর টি এর সাথে যদি 273 যোগ করা হয় কত যোগ করছি 273 যদি সেলসিয়াস এর সাথে 273 যোগ করা হয় তাহলে কেলভিনে তাপমাত্রা পাচ্ছি আর কেলভিনে যে তাপমাত্রাটা সেটাকে বলা হয় পরম তাপমাত্রা কি তাপমাত্রা বলা হয় তাহলে পরম তাপমাত্রাকে আমরা কি দ্বারা বলবো ক্যাপিটাল টি দ্বারা তাহলে টি বাই কত 273 বুঝছি এখন দেখো ভি নটটা কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট 273 হচ্ছে কনস্ট্যান্ট তাহলে এই ভি নট এবং 273 কে যদি আমরা তুলে ফেলি তাহলে ভিটি সমানুপাতিক কি পাচ্ছি আমরা এইটাই তো চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি বুঝতে পারছো ক্লিয়ার হয়েছে একদম আচ্ছা তাহলে বিষয়টা আরেকবার ক্লিয়ার করব এটা আমরা কি স্থির রেখেছিলাম চাপ চাপকে স্থির রেখে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক দেখলাম ঠিক আছে তাহলে চার্লসের সূত্রতে দেখো চাপকে স্থির রেখে যখন আমরা পি টি ভি চাপকে স্থির রেখে ভি এবং টি এর মধ্যে সম্পর্ক দেখলাম তাই না আচ্ছা এবার ভি কে স্থির রেখে কিন্তু টি এবং পি এর মধ্যে সম্পর্ক দেখানো যায় ভি কে স্থির রেখে টি এবং পি এর মধ্যে সম্পর্ক দেখানো যায় তাহলে দেখি তখন বিভিন্নভাবে দেখো যে আয়তনকে স্থির রেখে কি আয়তনকে স্থির রেখে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ গ্যাসের তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো হয় তাহলে এর চাপ এর আদি চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে তাহলে তখন বলছিলাম আমরা আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে এখন বলবো আমরা চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে তাহলে সূত্রতে আমরা কি করব দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর চাপ পি নট তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে পি নট বাই 273 বুঝতে পারছি ছিল কত পি নট বৃদ্ধি পাবে এতটুকু তার মানে পি নট প্লাস এত হবে আচ্ছা আমরা যদি 1 না বাড়াই টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি কত হবে পি নট টি বাই কত 273 বুঝছি তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ যদি পি নট হয় তাহলে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ কি আমরা পিটি বলতে পারি আচ্ছা পিটি সমান সমান কত হবে যা ছিল আগে তার সাথে যোগ হবে পি নট টি ভাগ হচ্ছে 273 বুঝছি ওকে দেখো এবার তাহলে পি নট কমন নিলাম 1 প্লাস টি বাই কত 273 তাহলে পি নট কমন নিলাম লসাগু নিলে 273 প্লাস কত টি ভাগ কত 273 ঠিক আছে তো আচ্ছা তার উপরে 273 প্লাস টি টি কি ডিগ্রি সেলসিয়াস তাহলে ডিগ্রি সেলসিয়াসের সাথে যদি আমরা 273 যোগ করে দিই তাহলে কি পরম তাপমাত্রা ক্যাপিটাল টি তাহলে পেয়ে যাচ্ছি পি নট ক্যাপিটাল টি বাই কত 273 তাহলে 273 আর পি নট তো কনস্ট্যান্ট চলে গেলে পিটি সমানুপাতিক কি পাবো আমরা টি তার মানে চাপের সাথে টি এর সম্পর্ক কি সমানুপাতিক কি ক্লিয়ার হয়েছে ওকে তাহলে এখন সামারি সবগুলো বয়েলের সূত্রে কি স্থির ছিল তাপমাত্রা স্থির সম্পর্ক ছিল v সমানুপাতিক 1/p v সমানুপাতিক 1/p আচ্ছা চার্লসের সূত্রে কি স্থির ছিল চাপ যখন চাপ স্থির রাখলাম তখন v এর সাথে সম্পর্ক পাইলাম 1/v সমানুপাতিক t আর যদি আমি চাপকে স্থির রাখি তাহলে হ্যাঁ চাপ স্থির রাখলে v সমানুপাতিক t আর v কে স্থির রাখলে p সমানুপাতিক t কি বুঝতে পারছো আচ্ছা এবার আমরা শিখব এখান থেকে দেখো যে তিনটা সূত্রকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা কিন্তু লিখতে পারবো p1 v1 বাই t1 সমান p2 v2 বাই t2 সমান ডট ডট pn vn বাই tn ইকুয়াল টু কনস্ট্যান্ট বুঝতে পারছো তাহলে এই সূত্র দিয়ে কিন্তু আমাদের অনেক অঙ্ক করতে হবে ঠিক আছে তাহলে এটা কিন্তু চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রের সমন্বিত রূপ বয়েলস এবং চার্লসের সূত্রে কি রূপ সমন্বিত রূপ কি ঠিক আছে তাহলে p1 v1 বাই t1 সমান p2 v2 বাই t2 তাছাড়া এইখান থেকে আমরা আলাদা করে সূত্র পেয়েছিলাম pv ইকুয়াল টু কনস্ট্যান্ট k আর এখান থেকে আমরা পাবো দেখো v সমানুপাতিক kt তার মানে v বাই t সমান সমান কি k ঠিক আছে শুধু বয়েলের সূত্র থেকে আমরা সূত্রটা লিখেছিলাম দেখো তো p1 v1 সমান p2 v2 তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি হবে দেখো v1 t1 সমান সমান v2 t2
তাহলে এটাতে সূত্র কি হবে দেখো তো, P1/T1 সমান P2/T2। আর তিনটাকে একত্রে লিখতে চাইলে আমরা লিখব P1V1/T1 = P2 V2/T2। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা আছে বুঝতে সূত্রগুলো? এখন এই রিলেটেড যদি অঙ্ক আসে, অঙ্কতে কি থাকবে দেখো তো, এক চাপ, তারপর কি তাপমাত্রা T, আয়তন কি V, যদি তিনটাই পরিবর্তিত হয়, কয়টা পরিবর্তন? তিনটা, তাহলে এই সূত্র ব্যবহার করব। আর যদি P না থাকে অঙ্কে, P পরিবর্তন হবে না, P স্থির, তাপমাত্রা এবং আয়তন পরিবর্তন হবে, তাহলে কোনটা সূত্র ব্যবহার করব? এটা ব্যবহার করব। ঠিক আছে? যদি তোমার আয়তন পরিবর্তন না হয়, তাহলে চাপ এবং তাপমাত্রা দিয়ে যে সূত্র আছে এটা ব্যবহার করব। আর যদি তোমার তাপমাত্রা স্থির থাকে, তাহলে PV দিয়ে এটা সূত্র ব্যবহার করব। কি বুঝতে পারছি? ক্লিয়ার সবার কাছে? আর তাছাড়া মৌখিক ভাবে তো আমরা জেনে গিয়েছি যে চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক, চাপের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক, আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক। তাহলে জাস্ট এখানে মনে রাখবা, দেখো ভি এর সাথে পি এর সম্পর্ক কি? একটা বাড়াইলে অন্যটা কমবে, যত গুণ বাড়াবো তত গুণ কমে যাবে। ক্লিয়ার তো? ওকে। পি এর সাথে টি এর সম্পর্ক কি? তাহলে তাপমাত্রা যত গুণ বাড়িয়ে দিবা, চাপও তত গুণ বেড়ে যাবে। আচ্ছা আমি বলি, এখন দেখো যে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন, 5 ডিগ্রি সেলসিয়াস গ্যাসের চাপ বলছি 10 অ্যাটমসফিয়ার। তো যদি আমরা ডিগ্রি সেলসিয়াস এখানে তাপমাত্রাকে যদি আমরা কি করি 10 ডিগ্রি সেলসিয়াস করে ফেলি, তাহলে তার চাপ কত বৃদ্ধি বা হ্রাস করবে? বৃদ্ধি হবে না? আচ্ছা তাহলে এখন 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ কত ছিল? 10। তাহলে এখন 10 ডিগ্রি সেলসিয়াস মানে দ্বিগুণ করেছো, তাহলে এটা হবে 20 অ্যাটমসফিয়ার চাপ। যদি বলে কতটুকু বৃদ্ধি বা হ্রাস করবে, ছিল কত, হয়েছে কত, বৃদ্ধি পেল কতটুকু? এই তথ্য হয়ে গেল। কি মুখে মুখে অ্যানসার করতে পারবো না? ক্লিয়ার সবগুলো? আর তাছাড়া সূত্র তো আছেই। তাহলে বয়েলের সূত্র, চার্লসের সূত্রের বিবৃতি ব্যাখ্যা ইনশাআল্লাহ হয়ে গেল। শিক্ষার্থীর কাজ যেগুলো আছে সেগুলো করবা। হ্যাঁ আচ্ছা, এখানে একটু ধারণা দিই পরমশূন্য তাপমাত্রা এবং তার তাৎপর্য। দেখো আমরা কি বললাম, চার্লসের সূত্রটা, যদি চাপকে স্থির রাখা হয়, চাপকে যদি স্থির রাখা হয়, তাহলে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য এর আদি আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এটাই তো বললাম। তার মানে কি, যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V0 হয়, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করলে বা বৃদ্ধি করলে আয়তন পরিবর্তিত হবে V0 ভাগ 273। তাহলে যদি আমরা T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধি করি, তাহলে আয়তন কতটুকু পরিবর্তিত হবে? VT বাই কত? 273। ঠিক আছে? এবার আমরা তাপমাত্রা যদি হ্রাস করি, তাহলে সমীকরণটা কি হবে? বা বৃদ্ধি যদি করি, তাহলে কি হবে সমীকরণটা? VT সমান কত? V0 প্লাস কত? V0 T ভাগ কত? 273। তাহলে এখান থেকে আমরা V0 কমন নিলাম, 1 প্লাস কি ছিল? 1 প্লাস T বাই 273, এরকম না? তাহলে V0 ইনটু 273 প্লাস T বাই কত? 273, এটাই তো VT। এখন এই সমীকরণটা আমাদের নির্দেশ করছে T এর মান যদি আমরা 1 বসাই, তাহলে এখানে VT এর মান পাবো। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 বসাই, তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে সেটা পেয়ে যাব। যদি 3 বসাই, তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে সেটা পেয়ে যাব। বুঝছি? তাহলে এভাবে করে আমরা T এর মান এখন এখানে পরিবর্তন করে দিলেই যত তাপমাত্রা দেব সেই তাপমাত্রায় গ্যাসের আয়তন আমরা ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার তো? এখন আমাদের টার্গেট হচ্ছে, দেখো T এর মান যদি আমরা 273 বসাই দিই, কত বসাবো? 273। তাহলে T এর মান যদি 273 বসাই, মাইনাস 273 কত? মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা বসাই, তাহলে V0 ইনটু 273 মাইনাস 273 ভাগ কত? 273। তাহলে কি হলো? 0 না? তাহলে আয়তন কত হয়ে যাচ্ছে? 0। তাহলে দেখো আমাদের যে সূত্র দিয়েছে ক্যালকুলেশন করার জন্য, এই ক্যালকুলেট করে আমরা পেয়ে গেলাম যদি T এর মান মাইনাস 273 বসানো হয়, তাহলে গ্যাসের আয়তন 0 হয়ে যাবে। ঠিক আছে? কত তাপমাত্রায়? মাইনাস 273। তাহলে মাইনাস 273 এর থেকে বড় বা ছোট বসালে কিন্তু গ্যাসের আয়তন 0 হবে না। তাহলে মাইনাস 273 থেকে যদি আরো নিচে নিয়ে যায়, তাহলে গ্যাসের আয়তন কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা একটু প্র্যাকটিক্যালি ভাবো।
যে যদি কোনো গ্যাসের তাপমাত্রা -273 নিয়ে যাওয়া হয় তাহলে ওই গ্যাসের আয়তন কি হবে? শূন্য। তার মানে ওই গ্যাস আর থাকবেই না। কিন্তু বাস্তবে কি এটা সম্ভব? গ্যাস থাকবে না, কি হবে? কি বুঝতে পারছো? গ্যাস সংকুচিত হতে পারে, গ্যাস সংকুচিত হবে, কিন্তু নাই হয়ে যাবে একদম। কোথায় চলে যাবে তাহলে নাই হলে? তার মানে বাস্তবে এটা সম্ভব নয়। কি ঠিক আছে? আচ্ছা, বাস্তবে যদি এটা সম্ভব না হয়, কিন্তু আমাদের থিওরিটিক্যালি তো এটা প্রমাণ করলাম জিরো। সূত্র তো বলছে এটা জিরো হবে। এখন যদি প্র্যাকটিক্যালি করি তাহলে এই তাপমাত্রায় গেলে নিশ্চয়ই শূন্য হয়ে যাবে, কিন্তু বাস্তবে এটা সম্ভব নয়। তাহলে এই প্রমাণটার কোনো প্র্যাকটিক্যাল প্রমাণ নেই। যেহেতু এটা থিওরিটিক্যাল প্রমাণ আছে, তাই এই প্রমাণটাকে বলবো আমরা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাবে। কিভাবে? তাত্ত্বিক মানে তত্ত্বগতভাবে, থিওরিটিক্যাল, এটার কোনো প্র্যাকটিক্যাল নেই। কি ক্লিয়ার তো? তাহলে এখানে দেখো, যদি আমরা টি এর মান -273 ডিগ্রি সেলসিয়াস বসাই তাহলে গ্যাসের আয়তন কি পাচ্ছি? শূন্য। তাহলে এই তাপমাত্রাটাকে বলবো আমরা গ্যাসের পরম শূন্য তাপমাত্রা। কি বলবো? পরম শূন্য। তাহলে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা কি বলবো? যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় তাকে ওই গ্যাসের পরম শূন্য তাপমাত্রা বলে। কি ক্লিয়ার? যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় তাকে ওই গ্যাসের পরম শূন্য তাপমাত্রা বলে। ক্লিয়ার তো? আচ্ছা, এটা গ্রাফটাও আছে, গ্রাফটা একটু বুঝে দেখে নিও। তাহলে আজকে তোমাদের পড়া হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, রিলেটেড অঙ্ক এবং পরম শূন্য তাপমাত্রা বলতে কি বুঝো এবং এর তাৎপর্য কি, এই পর্যন্ত পড়া থাকলো এবং রিলেটেড অঙ্কগুলো করে আসবে। ঠিক আছে? আগামী দিন থেকে আমরা পরের অঙ্ক করব।